गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 5 एर घनबस्तुर जे अंकगुली रयेछे सेई सब अंकगुली समाधान कराबो। चलो ताहले आजकेर भिडियोटी शुरू करी। ताहले देखो क्लास 5 एर पेज नम्बर 189 कि बला हयेछे देखो बला हच्छे विभिन्न धरनेर घनबस्तु देखी। एखाने देखो अनेकगुलो घनबस्तु देওয়া रयेछे सेई सम्पर्के तोमादेर जानते होबे एबं एखाने अनेकगुलो कोश्चेन रयेछे सेई कोश्चेनेर आंसरगुलो तोमाके दिते होबे। देखो प्रथमे रयेछे कि देखो एकटा इट रयेछे तारपरे लुडोर छक्का একটা ব্ল্যাকবোর্ড একটা পেন্সিল এগুলো কি হচ্ছে সব ঘনবস্তু। তাহলে ঘনবস্তু চিত্রগুলো দেখার আগে আমাদেরকে জানতে হবে ঘনবস্তু কাকে বলে। দেখো ঘনবস্তু কাকে বলে, যেসব বস্তু বা পদার্থ কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাদের ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কাকে বলে, যে বস্তু কিছুটা জায়গা দখল করে থাকছে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তখন সেটাকে বলা হয় ঘনবস্তু। যদি আমরা একটা চিত্র আঁকি, ধরো এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমাদের একটি ঘনবস্তু। এটা যদি আমরা ধরো একটা ইট যদি হয় তাহলে ইটটা কি হচ্ছে একটা জায়গা দখল করে রাখছে, তুমি যেখানে রাখবে সেখানে একটা জায়গা দখল করে নেবে। এর কি রয়েছে দেখো, এটা আমাদের দৈর্ঘ্য রয়েছে, তারপর এটা আমাদের প্রস্থ রয়েছে এবং এইটা কি রয়েছে দেখো উচ্চতা রয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ঘনবস্তু বলতে পারি। তাহলে ঘনবস্তুর সংজ্ঞা হচ্ছে যে বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু। এবার হচ্ছে ঘনবস্তু সম্পর্কে অনেকগুলো তথ্য তোমাকে জানতে হবে। নিচে কি বলা হয়েছে দেখো, উপরে দেখা বস্তুগুলো প্রত্যেকটা কিছুটা জায়গা দখল করে আছে, তাই বস্তুগুলো কি ঘনবস্তু। প্রত্যেকটা বস্তুর কি রয়েছে দেখো, দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতা আছে। অতএব এদের তিনটে মাত্রা রয়েছে। তিনটে মাত্রা কি কি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাই এদের ত্রিমাত্রিক বলা হয়। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের বলা হয় কি, ঘন বস্তু। দেখো এই পেজে আর কিছু নেই, পরবর্তী এবার পেজগুলোর দিকে আমরা লক্ষ্য করব। এখানে প্রথমে দেখো কি বলা হয়েছে, বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখি। এখানে তোমাদের বলা হয়েছে একটি ইটের কথা দেওয়া রয়েছে এবং ইট থেকে তোমাকে কতগুলি তল রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো তল কোনটা, যখন আমরা যদি একটি বাস্তব উদাহরণ নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো এটা ধরো তোমাদের একটা ইট, এটা হচ্ছে অনেকটা কি রয়েছে, এটাতে স্ট্যাপলারের পিনের যে স্ট্যাপলার থাকে সেগুলো নিয়ে তোমাদের রয়েছে পিনগুলা। এটা যদি আমাদের ইট হয় তাহলে এই ইটটার কত এখানে কি বলা হয়েছে দেখো, ইটের এরকম ড্যাশটি তল আছে, ড্যাশটি সমতল রয়েছে। সমতল মানে কি হচ্ছে, সমান যদি থাকে তখন সেটাকে বলা হয় সমতল, যদি বাঁকা থাকে সেটাকে বলা হয় বক্রতল। তাহলে এটা যদি আমাদের ইট হয় তাহলে এতে এর কয়টি তল রয়েছে দেখো, এটা আমাদের একটি তল, এর পিছন দিকে দেখো এটা একটি তল, দুটো তল হলো। দেখো এই সাইডের একটি তল রয়েছে এবং এই সাইডে একটি তল রয়েছে, মোট কটা হলো, চারটি হলো। তারপরে দেখো এই সাইডে একটি তল রয়েছে এবং এই সাইডে একটি তল রয়েছে। তাহলে মোট কয়টি তল হলো দেখো, একটি তল, দুটি তল, তিনটি তল, চারটি তল, পাঁচটি তল, ছয়টি তল। তাহলে ইটের এরকম কয়টি তল রয়েছে দেখো, ছয়টি তল রয়েছে। এরপর হচ্ছে ইটের দুটো তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে, ইটে এরকম ড্যাশটি ধার রয়েছে। এবার দেখো ধার বা প্রান্তরেখা কাকে বলে, যখন দুটো তল যে রেখা বরাবর মিলিত হবে তখন সেটাকে বলা হয় প্রান্তরেখা। ধরো এইটা একটি তল আমাদের এবং এটা একটি তল, তাহলে এই তলটা আর এই তলটা কোন বরাবর মিলিত হয়েছে দেখো, এই রেখা বরাবর মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রান্তরেখা। তাহলে এইরকম আমাদের প্রান্তরেখা কয়টি আছে দেখো, একটি প্রান্তরেখা রয়েছে, দুটো, তিনটে, চারটি, পাঁচটা, ছটা, সাতটা এবং আটটা। তারপরে আবার কি রয়েছে দেখো, এই একটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে কয়টি মোট এরকম ধার বা প্রান্তরেখা রয়েছে আমাদের, 12টি হচ্ছে প্রান্তরেখা রয়েছে। কি বলা আছে দেখো, ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলো সমতল। যদি কোনো একটি তল উঁচু নিচু না হয় তখন সেটাকে বলা হবে সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরিতল উঁচু নিচু তাই কে বলা হয় বক্রতল। তাহলে সমতল কাকে বলে, যদি তলগুলো সমান হয় তখন সেটাকে বলা হয় সমতল, যদি আঁকা বাঁকা হয় তখন সেটাকে বলা হয় বক্রতল। একটি ইটের একটি আয়তকার তলের ড্যাশটি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে দেখো শীর্ষবিন্দু কাকে বলে, যখন একটি তলের কয়টি শীর্ষবিন্দু রয়েছে। এটা যদি আমাদের একটি তল হয়, কোথায় কোথায় শীর্ষবিন্দু দেখো, যেখানে অনেকগুলি তল মিলিত হয়েছে। এই যে একটি তল, এই একটি তল, ধরো এই একটি তল মিলিত হয়েছে কোথায়, এখানে দেখো মিলিত হয়েছে। তাহলে এই প্রান্তরেখা, এটা একটি প্রান্তরেখা, এটা একটি প্রান্তরেখা, এই একটি প্রান্তরেখা, এটা মিলিত হয়েছে কোথায়, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটি শীর্ষবিন্দু। তারপরে দেখো এই তলটার এখানে একটা শীর্ষবিন্দু রয়েছে, এখানে একটি শীর্ষবিন্দু রয়েছে, এখানে একটি শীর্ষবিন্দু রয়েছে এবং এখানে একটি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে
একটি যদি এই ইটের বলা হয় একটি তল বরাবর কয়টি শীর্ষবিন্দু রয়েছে? 4টি। তাহলে এই যে একটি তল রয়েছে 4টি শীর্ষবিন্দু, কারণ দেখো এখানে এ প্রান্তরেখা এবং এ প্রান্তরেখা মিলিত হয়েছে এখানে। তাহলে এই তলের কয়টি শীর্ষবিন্দু হলো? 4টে। কিন্তু যদি বলা হয় এই যে পুরো ইটটার কয়টি শীর্ষবিন্দু রয়েছে, দেখো 1টি 2টি 3টে 4টি হলো আমাদের। তারপরে দেখো এটা আমরা নিয়ে নিয়েছি, তারপরে 5টি 6টি 7টি 8টি, মোট এই ধরনের কয়টি শীর্ষবিন্দু রয়েছে আমাদের? 8টি শীর্ষবিন্দু কিন্তু রয়েছে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার কি বলা হচ্ছে দেখো ঘনবস্তুর উদাহরণ। ঘনবস্তুর উদাহরণ কি দেওয়া হচ্ছে দেখো বই এবং বাক্স। তাহলে তলের সংখ্যা দেখো আমরা তল কয়টি পেয়েছি, দেখো উপরে ঘনবস্তুর তল কয়টি পেয়েছি? 6টি। তাহলে বই বাক্সের কয়টি তল? হচ্ছে 6টি তল। তলগুলো কি? তলগুলো সমতল না বক্রতল? দেখো একটি বইয়ের উপরের তলটা কি সমান, তাহলে এটা হচ্ছে আমাদের সমতল। প্রান্তরেখার সংখ্যা দেখো প্রান্তরেখা কয়টি পেয়েছি আমরা? 12টি প্রান্তরেখা পেয়েছি, তাহলে আমরা 12টি লিখে দিলাম। কয়টি প্রান্তরেখা? দেখো 12টি প্রান্তরেখা। দেখো এখানে আমাদের ইংরেজিতে হয়ে গেছে, এটা একটু কারেকশন করে নেবে। তারপরে দেখো শীর্ষবিন্দু সংখ্যা কয়টি শীর্ষবিন্দু পেয়েছি? দেখো একটি ইটের হচ্ছে 8টি শীর্ষবিন্দু কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে দেখো আয়তঘন। আয়তঘন কাকে বলে? ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতির ঘনবস্তুকে বলা হয় আয়তঘন। তাহলে এই যে ইটটা পেলাম এটাকে কি বলা হয়? আয়তঘন। কারণ হচ্ছে এগুলো দেখো প্রত্যেকটি তল হচ্ছে কি আয়তকার। দেখো এটা আমাদের একটি আয়তকার তল, এটা একটি আয়তকার তল এবং এটা আয়তকার তল, সবগুলো কি রয়েছে? আয়তক্ষেত্রের মতো, তার জন্য এটা বলা হয় আয়তঘন। যখন এটা আয়তক্ষেত্রাকার না হয়ে বর্গক্ষেত্রাকার হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? দেখো ঘনক বলবো। তখন আমরা সেটাকে কি বলবো? ঘনক বলবো। তাহলে দেখো বিভিন্ন আয়ত ঘনের উদাহরণ কি হতে পারে? বিভিন্ন আয়ত ঘনের উদাহরণ আমাদের কি হতে পারে? দেখো বই হতে পারে, ইট হতে পারে এবং বাক্স হতে পারে। তাহলে দেখো এগুলো আমাদের হয়ে গেল। এবার দেখো লুডোর ছক্কা প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। যদি প্রতিটি তল বর্গক্ষেত্রাকার হয় তখন সেটাকে বলা হয় ঘনক। ঘনকেও পাশাপাশি দুটি তল ড্যাশ কোণে মিলিত হয়। যখন একটি ঘনক আঁকছি দেখো এই যে ঘনকটা রয়েছে তার এই তলটা আর এই তলটা কত ডিগ্রি কোণে মিলিত হচ্ছে? 90 ডিগ্রি কোণে। দেখো আয়ত ঘনক আর ঘনকের মধ্যে পার্থক্য এটুকুই যে আয়ত ঘনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি তল কি হয়? দেখো ঘনবস্তুগুলোর প্রত্যেকটি তলগুলো হয় আয়তকার, আর যখন ঘনক বলবে প্রত্যেকটি তল, এটা দেখো আয়তকার তল রয়েছে, যখন ঘনক বলবে সেটা বর্গাকার হয়ে যাবে, সেটাই আমাদের পার্থক্য। এই যে আয়ত ঘন রয়েছে এই তলগুলো দেখো এটা আমাদের একটি তল, এটা একটি তল, এদের কত ডিগ্রি কোণ রয়েছে? দেখো এর কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই যে প্রান্ত রেখা বরাবর কোণ হচ্ছে 90 ডিগ্রি করে রয়েছে, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। এটা আমাদের দেখো কত ডিগ্রি? 90 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ঘনকের উদাহরণ কি হতে পারে? দেখো লুডোর ছক্কা। তল সংখ্যা কয়টি হবে? দেখো আয়তঘনের আর ঘনকের তল সংখ্যা ধারের সংখ্যার কোনো পার্থক্য নেই। তল সংখ্যা তাহলে কয়টি? 6টি। ধার সংখ্যা কত হবে? দেখো ধার সংখ্যা হচ্ছে আমাদের 12টি ধার রয়েছে, আর শীর্ষবিন্দু রয়েছে আমাদের 8টি। আর তলগুলো কি রয়েছে? তলগুলো হচ্ছে আমাদের সমতল। তার আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্য শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে আয়তকার আর বর্গক্ষেত্রাকার। তাই তল ধরন এবং শীর্ষবিন্দু সমতল তলের ধরন এগুলো কিন্তু আমাদের একই রয়েছে। এবার দেখো ফুটবলের ড্যাশটি মাত্রা। দেখো ফুটবল যদি আমরা একটা দেখি তাহলে ফুটবলে দেখো ফুটবলে কয়টি তল রয়েছে? দেখো ফুটবলে একটি তল রয়েছে, সেটা কি বক্রকার তল রয়েছে। ফুটবল আমাদের কী হয়? গোল হয়। গোল যদি হয় তাহলে তার কয়টি তল রয়েছে? একটি মাত্র তল রয়েছে এবং সেটা কি? বক্রতল। তাহলে ফুটবলের আকারের ঘনবস্তুকে নাম কি বলা হবে? গোলক। যদি আমরা এই যে একটা ফুটবল আঁকার চেষ্টা করি তাহলে এর একটাই তল রয়েছে কি? গোলাকার, একটি হচ্ছে বক্রাকার তল রয়েছে যেটা হচ্ছে গোল। অর্ধেক গোলকের অর্ধেক গোলককে আমরা কি বলি? অর্ধগোলক। ফুটবলকে আমরা কি বলছি? তাহলে গোলক। এবং যদি সেই ফুটবলকে যদি আমরা সমান মাঝ বরাবর কেটে দিই তখন সেটাকেও বলা হবে কি? অর্ধগোলক। এটা দেখো নিরেট অর্ধগোলকের দুইটি তল, একটি হচ্ছে কি তল? একটি সমতল আর একটি হচ্ছে বক্রতল। তাহলে দেখো এটা সমতল আর বক্রতল কিভাবে বুঝবে? দেখো এই যে বাটি রয়েছে তার উপরের দিকটা দেখো কি রয়েছে? একদম উপরে যে বাটিটা তো কাটা থাকে, এবার উপরের দিকটা যদি আমরা একটা পেপার পেতে দিই তাহলে দেখো সমানভাবে থাকবে, তাহলে সেটা হচ্ছে আমাদের সমতল। কিন্তু এই চারিধারটা বাটির নিচের যে পাটটা রয়েছে সেটা কি থাকবে? দেখো আমাদের বাটির যে নিচের পাটটা কি হবে? সেটা আমাদের বক্রাকার হিসেবে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতল। তো যদি তোমরা এটাকে কল্পনা করো, এটাকে যদি একটা কল্পনা করো বাটি, তাহলে এই যে তলটা এখানে যদি আমরা একটা পেপার পেতে দিই তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? দেখো এটা আমাদের সমান হিসেবে রয়েছে, এটা সমতল। কিন্তু এই বরাবর যে তলটা রয়েছে দেখো এটা কি রয়েছে? এটা হচ্ছে বক্রতল। তাহলে একটি সমতল একটি বক্রতল কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে গোলক যদি বলা হয় তাহলে গোলকের উদাহরণ কি হবে? বল। আর নিরেট অর্ধগোলক কি হবে? আমাদের বাটি।
আর গোলকের হচ্ছে একটি মাত্র তল থাকবে, কয়টি তল? একটি। আর আর নিরেট অর্ধগোলকের কি থাকবে? দুইটি তল। তলের ধরন কি দেখো, গোলকের তল হচ্ছে বক্রতল, আর অর্ধগোলকের তল কি হবে দেখো, একটি বক্রতল একটি সমতল, তাহলে হচ্ছে বক্রতল আর সমতল দুটোই কিন্তু থাকবে, একটি হচ্ছে বক্রতল আর একটি থাকবে কি দেখো, সমতল। এবার পরেরটা কি বলেছে দেখো, আইসক্রিমের কোণ। আইসক্রিমের কোণ যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে আইসক্রিমের কোণে কি থাকে। দেখো আমরা যদি এই পেন্সিলটাকে এবার ওপর কেটে দিই তাহলে দেখতে পাবে এটা অনেকটা আইসক্রিমের কোণ। দেখো এবার যদি আমরা কেটে দিই তাহলে কি হয়ে যাবে, দেখো এটা হচ্ছে ছুচালো হয়ে যাবে, এবং এটা যদি সমানভাবে কাটি এটা কি হয়ে যাবে, আইসক্রিম কোণের মতো হবে। তাহলে আইসক্রিম কোণে এবারও যদি কাটা হয় তাহলে উপরের প্রান্তটা কি হবে দেখো, আমাদের সমানভাবে থাকবে, সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের এক সমতল হবে। কোণের ড্যাশটি সমতল, কয়টি? তাহলে একটি সমতল, আর এই যে গোল যে চাকতি বরাবর রয়েছে সেটা কি হয়ে যাবে, একটি হচ্ছে বক্রতল। তাহলে আইসক্রিম কোণের দুটো তল, একটি হচ্ছে সমতল একটি হচ্ছে বক্রতল। আইসক্রিম কোণ, টোপর ইত্যাদি ঘনবস্তুকে নাম কি বলা হবে দেখো, শঙ্কু বলা হয়, এদেরকে কি বলা হয়, শঙ্কু। এবার হচ্ছে নিরেট শঙ্কুর উদাহরণ দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা রাজমিস্ত্রিরা কাজ করে তাদের একটি কি থাকে, দোলন থাকে, অর্থাৎ ওলন বলি যাকে আমরা, সেটা একটি উদাহরণ। তাহলে রাজমিস্ত্রির দোলন। এর তল কয়টি রয়েছে দেখো, দুইটি তল রয়েছে, কয়টি? দুইটি তল, একটি সমতল আর একটি হচ্ছে বক্রতল। মুখবদ্ধ কৌটো, ড্যাশটি বক্রতল এবং দুইটি ড্যাশ তল রয়েছে। মুখবদ্ধ কৌটো কি রয়েছে, একটি বক্রতল। মুখবদ্ধ কৌটো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এতে কি রয়েছে, ধরো এটা হচ্ছে আমাদের একটি মুখবদ্ধ কৌটো, যেখানে কয়টি বক্রতল আর কয়টি সমতল রয়েছে। দেখো এই যে মুখবদ্ধ কৌটোটা রয়েছে তার এই যে এই বরাবর যদি আমরা লক্ষ্য করি সেটা কি রয়েছে দেখো, একটি বাঁকা হিসেবে রয়েছে, এটা কি বাঁকা, কিন্তু এর উপরের দিকে একটা তল আর এই একটা তল কি রয়েছে দেখো, সমান হিসেবে রয়েছে। তাহলে মুখবদ্ধ কৌটোর হচ্ছে একটি বক্রতল এবং দুইটি সমতল রয়েছে, একটি কি রয়েছে, বক্রতল এবং দুইটি সমতল রয়েছে। এবং প্রান্তরেখা কয়টি রয়েছে দেখো, প্রান্তরেখা হচ্ছে আমাদের দুইটি প্রান্তরেখা রয়েছে। এই কোটরটার দিকে যদি লক্ষ্য করো, এই যে এটা আমাদের একটি প্রান্তরেখা আর এটা একটি প্রান্তরেখা, উপরে একটা সমতল, এই নিচেরটা সমতল, এই গোল হয়ে যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে বক্রতল। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ফাঁকা ঘরগুলো পূরণ করে নিরেট চোঙের উদাহরণ দেখো। নিরেট চোঙের উদাহরণ কি হচ্ছে দেখো, মুখবদ্ধ কৌটো। তলগুলো কয়টি তল রয়েছে দেখো, তিনটে তল রয়েছে, একটি কি বক্রতল আর হচ্ছে দুইটি সমতল। তাহলে দেখো এই পেজের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী পেজের যেগুলো রয়েছে সেগুলো না দেখে। এখানে কি বলেছে, ঘনবস্তু দেখে খুঁজি। ফাঁপা কি বলা হয়েছে, পুরু ফাঁপা নলে ড্যাশটি সমতল এবং ড্যাশটি বক্রতল রয়েছে। কি বলা হচ্ছে, পুরু ফাঁপা নলে ড্যাশটি সমতল এবং ড্যাশটি বক্রতল। এটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এটা যদি আমাদের ফাঁপা নল হয়, তোমরা এটা কি কল্পনা করো যে এটা আমাদের একটা ফাঁপা নল, তাহলে কি উপরে একটা সমতল নিচে একটা সমতল আর এই যে ধারটাই এটা কি রয়েছে, এটা আমাদের বক্রতল। তাহলে কি রয়েছে, দুইটি সমতল আর হচ্ছে একটি বক্রতল। ফাঁপা নলের আকারে ঘনবস্তুকে নাম কি বলা হয় দেখো, এই ধরনের ঘনবস্তুকে বলা হবে চোঙ। তাহলে ফাঁপা চোঙের উদাহরণ কি হতে পারে দেখো, পাইপ হচ্ছে আমাদের এর সবচেয়ে ভালো উদাহরণ কি হতে পারে, পাইপ। পাইপ কি থাকে আমাদের এরকম থাকে, ভিতরের দিকটা কি থাকে, ফাঁপা। তাহলে তল সংখ্যা কয়টি দেখো, তিনটি তল রয়েছে, তিনটি তলটা কি, দুইটি সমতল একটি বক্রতল, দুটি সমতল একটি বক্রতল। এবার দেখো, এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি এবং মাটির পিরামিড তৈরি করি। এখানে কি বলেছে, মিশরের পিরামিডের আকার আকৃতি নিয়ে আলোচনা করি এবং মাটির পিরামিড তৈরি করি। মিশরে যে পিরামিড দেখি তাদের আকার চেষ্টা করি। পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার। দেখো এই যে পিরামিডটা রয়েছে তার ভূমি কোনটুকু দেখো, এই যে এইটুকু হচ্ছে আমাদের ভূমি, এটা কি দেখো, এইটুকু হচ্ছে আমাদের ভূমি, এটা কি রয়েছে, মাটিতে রয়েছে। আর বাদ বাকিগুলো কি রয়েছে, উপরে দেখো ত্রিভুজের মতো রয়েছে। তাহলে এই যে ভূমিটা যেটা রয়েছে, এই যে দাগটা আমি দিলাম, এটা কি দেখো, ত্রিভুজাকার না চতুর্ভুজাকার, এটা চার কোণা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্ভুজাকার। ড্যাশটি পার্শ্বতল রয়েছে, কয়টি পার্শ্বতল রয়েছে তোমরা দেখো, এখানে হচ্ছে কয়টি পার্শ্বতল তোমরা দেখো, এই যে এই একটি পার্শ্বতল কোনটা, এখান থেকে এই পর্যন্ত এটা একটি পার্শ্বতল, এ পর্যন্ত একটি পার্শ্বতল হলো, এই বরাবর তো এখান থেকে এই বরাবর আর এইটা একটা পার্শ্বতল হলো। দেখো এইটা
আর এইটুকু পর্যন্ত একটি পার্শ্বতল হলো। আর একটা দেখো এখান থেকে এই দিকটা নিয়ে যে এই দিকটা ওই ওই পাশের যে সাইডে একটা রয়েছে কোনটা, এইটা এ বরাবর দিয়ে এ বরাবর ওই সাইডে যেটা রয়েছে, এই যে সাইডে যেটা রয়েছে এটা একটা। তাহলে মোট কয়টি পার্শ্বতল রয়েছে দেখো 4টে। যদি এগুলো তোমাদের যদি বাস্তব উদাহরণ থাকতো তাহলে সব থেকে সুবিধা হতো বোঝার। এই একটি পার্শ্বতল, এটা হচ্ছে ওই সাইডেরটা, এ একটি পার্শ্বতল, দুটো, একটি পার্শ্বতল তিনটা, আর এ একটি পার্শ্বতল। তাহলে 4টি হচ্ছে আমাদের পার্শ্বতল রয়েছে। পার্শ্বতলগুলো আকার দেখো সবগুলো আর আকার দেখো ত্রিভুজের মতো। এগুলো দেখো এটা একটা ত্রিভুজের মতো, এটাও ত্রিভুজের মতো, এটাও ত্রিভুজের মতো, এবং এটাও কি রয়েছে ত্রিভুজের মতো। তাহলে পার্শ্বতলগুলোর আকার কি হচ্ছে দেখো ত্রিভুজ আকার, ত্রিভুজাকার, ত্রিভুজাকার হয়ে গেল। অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি ড্যাশতে মিলিত হচ্ছে। এই যে পার্শ্বতলগুলো রয়েছে শুরু হয়ে কি দেখো এখানে একটি বিন্দুতে, সব পার্শ্বতলগুলো এখানে কিসে মিলিত হয়েছে। তাহলে একটি কিসে মিলিত হয়েছে দেখো বিন্দুতে, বিন্দুতে মিলিত হয়েছে। এই পিরামিডের মোট তল ড্যাশটি, দেখো এর মোট তল কয়টি দেখো 6, এই 5টি তল, এই একটি তল, একটি তল, একটি তল, একটি তল আমাদের থাকছে পার্শ্বতল। তার শেষে ভূমিতে দেখো একটি তল রয়েছে চতুর্ভুজাকার, এটা একটি। তাহলে মোট হচ্ছে 5টি তল। তাহলে দেখো তোমরা যদি এর যদি বাস্তব উদাহরণ আমাদের কাছে থাকতো তাহলে সব থেকে বোঝার সুবিধা হতো, কিন্তু যতটুকু দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার পরে দেখো কি বলা হচ্ছে, তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার বা বহুভুজাকার হতে পারে। পিরামিডের তলদেশ কি হতে পারে, ত্রিভুজাকার অথবা বহুভুজাকারও হতে পারে। এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এখানে দেখো এই যে পিরামিডটা রয়েছে এর ভূমিটা দেখো কোনটুকু, এই যে ডট ডট দিয়ে লাইনটা আছে, এই লাইনটা আর এই লাইনটা, এটা কি আমাদের দেখো 3টে বাহু রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, কোনটা, এর নিচের পার্টটুকু। তাহলে এটা হচ্ছে ত্রিভুজাকার। এই পিরামিডের আরেক নাম হচ্ছে চতুস্তলক। চতুস্তলকের মোট তল হচ্ছে 4টি। কয়টি, এরও কয়টি তল রয়েছে দেখো 4টি তল রয়েছে। তলদেশ হচ্ছে কয়টি, আমাদের তলদেশ ড্যাশটি। এই তলদেশ কোনটা দেখো, এই যে যেটা আমাদের এটা রয়েছে এটা হচ্ছে আমাদের তলদেশ। কয়টি এখানে তলদেশ রয়েছে, 1টি। আর পার্শ্বতল কয়টি রয়েছে দেখো, এই যে আমাদের পিরামিডটা রয়েছে এর পার্শ্বতল কোনটা দেখো, এখান থেকে এই লাইনটা আর এই লাইনটা আমাদের একটি পার্শ্বতল, এখান থেকে এটা আর এটা আর এই বরাবর হচ্ছে একটি পার্শ্বতল, দুটো হলো। আর এইটা, এই লাইনটা আর এই লাইনটা, অর্থাৎ এই যে ওই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি পার্শ্বতল। তাহলে দেখো এখানে কি রয়েছে আমাদের 3টি হচ্ছে পার্শ্বতল, এটা একটা, এটা একটা, আর এই বরাবর যেটা রয়েছে সেটা একটা। মোট 3টে পার্শ্বতল, একটি হচ্ছে কয়টি, 3টে হচ্ছে পার্শ্বতল আর একটি হচ্ছে কি ভূমি বা তলদেশ। তাহলে চতুস্তলকের প্রতিটি তল ড্যাশ ক্ষেত্র। এই যে চতুস্তলকের প্রতিটি তল কি রয়েছে দেখো ত্রিভুজ আকার, প্রত্যেকটি দেখো ত্রিভুজের মতো, এটাও ত্রিভুজের মতো, এটাও ত্রিভুজের মতো, নিচে যেটা পড়ে রয়েছে সেটাও ত্রিভুজের মতো, ওই পাশে যেটা রয়েছে সেটাও ত্রিভুজের মতো। তাহলে ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার। এবার কি বলা হচ্ছে যে ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র। কি বলা হচ্ছে, ভূমি ত্রিভুজাকার যদি ক্ষেত্র হয় তাহলে তল সংখ্যা কয়টি হবে দেখো, ভূমি যদি ত্রিভুজের মতো এটা যদি হয় তাহলে তল সংখ্যা হবে কয়টি, মোট তল সংখ্যা হচ্ছে এই একটি আর এই 3টি, মোট হচ্ছে 4টি হচ্ছে আমাদের কি হবে দেখো 4টি তল হবে। এবার দেখো ধার কতগুলি হবে, ধারের যদি লক্ষ্য করো একটি ধার, একটি ধার, একটি ধার, 3টে, একটি, 4টে, একটি, 5টি আর একটি 6টি। মোট ধার দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে ধার সংখ্যা হবে কয়টি, 6টি। শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি হবে দেখো, শীর্ষবিন্দু কোথায় কোথায় রয়েছে, একটি, একটি, একটি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে যেখানে হচ্ছে 2 বা তার বেশি বাহু এসে মিলিত হয়েছে। এই বিন্দু দেখো এই বাহু, এই বাহু, এই বাহু মিলিত হয়েছে, এটা আমাদের শীর্ষবিন্দু। এখানে কি হচ্ছে দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, এটা শীর্ষবিন্দু। এই বাহুতে দেখো এটা, এটা আর এটা মিলিত হয়েছে, আর এই বাহুতে দেখো এটা, এটা আর এটা মিলিত হয়েছে। তাহলে 4টি মোট আমাদের শীর্ষবিন্দু আমরা পেয়ে যাচ্ছি। তলের ধরন কি দেখো, তলগুলো হচ্ছে তোমরা এখানে তলের ধরন তোমরা সমতল লিখতে পারো অথবা ত্রিভুজাকার। এগুলো যেহেতু সমান রয়েছে আমরা সমতল লিখছি, সমতল। অথবা দেখো এই তলগুলো কী রয়েছে, সমতল এবং ত্রিভুজের মতো। কী রয়েছে, ত্রিভুজের মতো। যদি চতুর্ভুজাকার ক্ষেত্র হয় তাহলে দেখো আগেরটা যেটা আমাদের চতুর্ভুজের মতো ছিল এর মোট তল কটি ছিল, 5টি তল ছিল। তাহলে 5টি হচ্ছে তল পেয়ে গেলাম। আর ধার সংখ্যা এখানে কত রয়েছে দেখো, ধার কতগুলো রয়েছে, এই 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। মোট দেখো এটা একটা, 2টো, 3টে, 4টে আমাদের হয়ে গেল। আর ভূমিটার দিকে লক্ষ্য করো, 5টি, 6টি, 7টি, 8টি। মোট ধার আমাদের পেয়ে যাচ্ছে কয়টি দেখো, 8টি। আর শীর্ষবিন্দু কতগুলো আছে দেখো, এটা আমাদের একটা শীর্ষবিন্দু, অনেকগুলো বাহু মিলিত হচ্ছে, এটা একটা, 2টো, এটা একটা, 3টে, এটা একটা, 4টে, এটা একটা, 5টা। মোট হচ্ছে 5টা শীর্ষবিন্দু কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি। আর তলগুলো কি দেখো, সমতল কিন্তু হয়ে যাচ্ছে, এটাও কি আমাদের সমতল কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই পেজেরগুলো হয়ে গেলো। এবার আমরা দেখে নেব পরবর্তী পেজ। এবার দেখো এই যে ঘনবস্তুটা রয়েছে এটা কি দেখো, আয়তঘনের মতো। এটা কি রয়েছে, আয়তক্ষেত্রাকার, তলগুলো কি রয়েছে আয়তক্ষেত্রাকার। তাহলে এই ঘনবস্তুর নাম হচ্ছে আয়তঘন।
এর মোট ড্যাশটি তল রয়েছে। এর মোট কয়টি তল রয়েছে দেখো, একটি তল, নিচের একটি তল, দুটো তল, এই পাশের একটি তল, তিনটে তল, এই একটি তল, চারটে তল, এই উপরে একটা, নিচের একটা, এই সাইডে একটা, ওই সাইডে। দেখো তোমরা যদি এই চিত্রটা দেখো তোমরা ভালো বুঝতে পারো। এই কয়টি তল রয়েছে, একটি তল, নিচে একটা তল, দুটো, এই সাইডে একটা, এটা একটা, চারটে, এটা একটা, ছটা। মোট তল রয়েছে দেখো 6টি। পার্শ্বতল কয়টি রয়েছে দেখো, পাশে কতগুলো তল রয়েছে। এই যে ঘনবস্তুটা রয়েছে তার পাশে কতগুলো তল, একটি তল পাশে, একটি তল পাশে, দুটো, এটা একটা পাশে আর একটা পাশে, মানে সাইডে রয়েছে আমাদের একটি, দুটো, তিনটে, চারটে। পার্শ্বতল হচ্ছে 4টি, আর উপরে নিচে এই একটা তল আর একটা তল, তাহলে উপর নিচে কয়টি, 2টি। তাহলে মোট আমাদের 6টি তল, তার মধ্যে হচ্ছে 4টে পার্শ্বতল, পাশের দিকে রয়েছে 4টি, আর উপর নিচে রয়েছে 2টো। তাহলে মোট আমাদের 6টি তল কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো কী বলছে, দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তকার হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম হচ্ছে প্রিজম। এই ঘনবস্তুটার নাম কি বলা হচ্ছে, প্রিজম। এই আকৃতির কাচের ফলক দেখছি এর পার্শ্বতল 3টি, দুই প্রান্তে পার্শ্বতল কয়টি রয়েছে দেখো, 3টি, আর দুই প্রান্তে দেখো এই যে প্রিজমটি রয়েছে তা দেখো, এই পাশে আমাদের এই একটি তল রয়েছে, আর এই পাশে আমাদের এরকম একটি তল রয়েছে। তাহলে পার্শ্বতল কয়টি, 2টি, আর হচ্ছে এর হচ্ছে পার্শ্বতল 3টে, আর দুই প্রান্তে 2টি। এই পার্শ্বতল দেখো সাইডে রয়েছে 3টে, আর এই দুই প্রান্তে 2টো। তাহলে প্রিজমের মোট কয়টি তল হচ্ছে, 5টি তল। 5টি তল কোনটা দেখো, এই সাইডে একটি তল, এই একটি তল, 2টো হলো। দেখো এই দাগ বরাবর, ডট ডট বরাবর এই পর্যন্ত একটি তল, 3টে হলো। এই ডট ডট থেকে এখান থেকে এই পর্যন্ত একটি তল, 4টি হলো। আর এই যে বরাবর একটি তল, মোট হচ্ছে 5টি তল। দেখো প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কি হয় দেখছি এর দুই প্রান্তে 2টি তল। এই যে চিত্রটা রয়েছে তা দেখো, এখানে একটি তল রয়েছে আর এখানে একটি তল রয়েছে, দুই প্রান্তে 2টি তল হলো। পার্শ্বতল কতগুলো দেখো, এই চিত্রটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, পার্শ্বতল কতগুলো, একটি পার্শ্বতল, একটি পার্শ্বতল, 2টো হলো, ওই দিকে একটা রয়েছে 3টে। দেখো এই লাইনটার দিকে লক্ষ্য করো, 1টি, 2টো, 3টে, 4টি, 5টি, 6টি। মোট হচ্ছে 6টি তল রয়েছে পার্শ্বতল। আমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এই লাইন বরাবর দেখো, এটা একটা পার্শ্বতল, 2টো, 3টে, 4টি, 5টি, 6টি। তাহলে 6টি পার্শ্বতল, দুই প্রান্তে 2টি, মোট কয়টি তল, 8টি তল। এবার কি বলা হচ্ছে দেখো, ইট, বই, বল, আইসক্রিম, কোন, কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতি। তাহলে সুষম ঘনবস্তু কাকে বলে, যে সমস্ত ঘনবস্তুগুলো নির্দিষ্ট আকার রয়েছে। দেখো ইট, বই, এগুলো কী রয়েছে, নির্দিষ্ট আকার রয়েছে, এদিকে বলা হয় সুষম ঘনবস্তু। কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, কয়লা, ভাঙা কাঠ, মেঘ ইত্যাদি দেখো কোনো নির্দিষ্ট আকার নেই। এগুলোকে কী বলা হবে, যদি কোনো ঘনবস্তুর নির্দিষ্ট আকার না থাকে তখন সেটাকে বলে অসম ঘনবস্তু। এবার আমরা দেখো এখানে দেখো কী বলেছে, সঠিক উত্তরটি খুঁজে লিখি। আমি তোমাদের এখানে কিন্তু টিকচিহ্ন দিয়ে রাখবো, তোমরা খুঁজে তোমরা খাতায় কিন্তু করে নেবে। দেখো ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন। ঘনক কী ছিল আমাদের, ঘনক হচ্ছে যখন আয়তঘন কাকে বলা হয়েছিল, যার তলগুলো হচ্ছে আয়তকার সেটাকে বলে আয়তঘন। যদি বর্গক্ষেত্রাকার তল হয় তখন সেটাকে বলা হবে ঘনক। তাহলে ঘনক একটি বিশেষ ধরনের কি, আয়তঘন। টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু বা প্রিজমের মতো। টোপরে আমাদের কী হয় দেখো, এটা আমাদের টোপর হয়। টোপরের আকৃতি কী হয়, টোপরের আকৃতি হচ্ছে শঙ্কুর মতো। দেখো এটা আমাদের কিসের মতো, শঙ্কুর মতো। শঙ্কুর চিত্রটা যদি তোমরা দেখো, এটা কোণ বা শঙ্কুর মতো, তাহলে এটা টোপরের মতো হয়, তাহলে এটা টোপরের আকৃতি হচ্ছে আমাদের শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3 মাত্রা, কি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এর মাত্রা কয়টি, 3টে, কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তারপর কি রয়েছে দেখো, একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স না মার্বেল। একটি আয়তঘন কোনটা দেখো, এটা আমাদের একটি হচ্ছে আয়তঘন ছিল। তাহলে এটা যদি আমাদের একটি আয়তঘন হয়, তাহলে এরকম কি রয়েছে, একটি বাক্স রয়েছে। একটি থামের আকৃতি কিসের মতো দেখো, চোঙের মতো। কিসের মতো, চোঙের মতো হচ্ছে একটি থামের আকৃতি, চোঙের মতো। লুডুর ছক্কা হচ্ছে একটি কি, ঘনক। লুডুর ছক্কা আমাদের কি হচ্ছে, একটি হচ্ছে ঘনক। লুডুর ছক্কা হচ্ছে আমাদের একটি ঘনক কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আয়তঘন একটি বিশেষ ধরনের কি, প্রিজম, পিরামিড, চোঙ না শঙ্কু। আয়তঘন হচ্ছে একটি বিশেষ ধরনের হচ্ছে প্রিজম, কি, প্রিজম। শঙ্কু তলদেশ, বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রাকার ক্ষেত্র এবং হচ্ছে আয়তক্ষেত্রাকার ক্ষেত্র। এটা যদি শঙ্কু হয় তাহলে এই যে তলদেশটা কি রয়েছে দেখো, বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র। চোঙের বক্রতল, চোঙের বক্রতল কয়টি রয়েছে দেখো, একটি কিন্তু চোঙের বক্রতল থাকে। চোঙের বক্রতল কি রয়েছে আমাদের, একটি। দেখো চোঙকে যদি লক্ষ্য করে এখানে কি রয়েছে দেখো, চোঙের হচ্ছে এটা হচ্ছে চোঙ আমাদের 2টি সমতল রয়েছে, বক্রতল কয়টি রয়েছে, একটি রয়েছে। তাহলে এই পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব একদম সব শেষের পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দিকে। এগুলো কী বলা হচ্ছে দেখো, এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে। গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি। বাটি দেখো, বাটিটা কি রয়েছে আমাদের,
অর্ধগোলক। বাটিটা কি রয়েছে, যদি আমাদের পুরোটা বাটি থাকতো তাহলে গোলক হতো, কিন্তু এটা যেহেতু অর্ধেক রয়েছে সেটা হচ্ছে কি অর্ধগোলক। অর্ধগোলক। দেখো ধানের মাড়াইয়ের উপরের অংশ যদি আমরা এইটুকু যদি ধরি আমরা, তাহলে এইটুকু আমাদের কি হচ্ছে শঙ্কুর মতো, এটা কি আমাদের শঙ্কুর মতো। কিন্তু নিচের আকৃতিটা এই যে এইটা কিছু আমাদের ফাঁপা চোঙের যে আগের পিসটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে চোঙের যে আকৃতি ছিল এটা আমাদের সেই আকৃতি। তাহলে এটা কি, এটার আকৃতি হচ্ছে চোঙ। মুখ খোলা টিন ড্যাশ আকৃতির। মুখ খোলা টিন কি দেখো আয়তঘনের মতো। মুখ খোলা টিন যদি কি হচ্ছে, এটা আমাদের আয়তঘনের মতো। এর কি রয়েছে, 6টি তল রয়েছে এবং 12টি প্রান্তরেখা রয়েছে এবং 8টি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে এটা কি আমাদের আয়তঘনের মতো, কি আয়তঘন। তারপর কি রয়েছে দেখো বোতলের আকৃতি ড্যাশের মতো। এই যে বোতলের আকৃতিটা কি চোঙের মতো। দেখো ফাঁকা ঘরগুলি পূরণ করি। আয়তঘনের প্রতিটি তল হচ্ছে কি সমতল। আয়তঘন এই যে এটা তো আমাদের আয়তঘন, এর প্রত্যেকটি তল কি ছিল দেখো আমাদের সমতল ছিল। কি এর প্রত্যেকটি তল হচ্ছে আমাদের সমতল। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি। এই যে আয়তঘন রয়েছে তার প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে এই যে তল আর এই তলের মধ্যে কি রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ রয়েছে। ঘনকের প্রতিটি তল হচ্ছে কি সমতল। ঘনক যদি বলা হয়, ঘনক আমাদের কি হয় যে এইটা আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্য হচ্ছে ঘনক যদি হয় সেটা বর্গক্ষেত্রাকার হবে। তার প্রতিটি তল কি রয়েছে, এই ঘনকেরও প্রতিটি তল আমাদের সমতল। এই ঘনকের প্রতিটি তল সমতল লিখতে পারো, অথবা ঘনকের প্রত্যেকটি তল কিন্তু আমাদের কি হয় বর্গাকার হয়। কি বর্গাকার। তোমাদের এখানে দেখো প্রতিটি তল সমতল অথবা বর্গাকার দুটোই লিখতে পারো, কিন্তু সমতল লেখাটাই মনে হয় বেশি ভালো হবে। দুটোই আমাদের কিন্তু ঠিক। কেউ যদি সমতল লিখে তারও ঠিক, কেউ যদি বলে বর্গাকার সেটাও কিন্তু আমাদের ঠিক। আর এই যে আয়তঘন রয়েছে এই আয়তঘনের প্রতিটি তল সমতল, অথবা কেউ যদি আয়তকার লিখে তারও কিন্তু ঠিক। তবে ঘনকের দুটি উদাহরণ বলা হচ্ছে। ঘনকের দুটি উদাহরণ কি হতে পারে, আমাদের বই হতে পারে। ঘনকের দুটো উদাহরণ বলছে, আয়তঘন বলে বই হতো। ঘনকের যদি উদাহরণ বলা হয় তাহলে কি হতো, লুডোর ছক্কা। আমি এখানে লিখে দিচ্ছি লুডোর ছক্কা। তারপরে কি রয়েছে দেখো আইস কিউব। কি রয়েছে, যে বরফের যে টুকরোগুলো থাকে সেগুলো কি হচ্ছে দেখো ঘনকের মতো, আইস কিউব। গোলকের ড্যাশটি ড্যাশ তল থাকে। গোলকের কি বলা হচ্ছে দেখো, গোলকের একটি তল থাকে সেটা হচ্ছে বক্রতল। একটা যদি ফুটবলকে আমরা নিই তাহলে তার কয়টি তল থাকে, একটি তল থাকে, সেটা কি তল, বক্রতল। একটি থাকে সেটা হচ্ছে বক্রতল। যদি তোমরা আগের বলের যে পেজটা ছিল সেটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের কি ছিল দেখো গোলক ছিল, এর কয়টি তল ছিল দেখো একটি মাত্র তল রয়েছে, সেটা কি তল, বক্রতল। এখান থেকে কিন্তু চলে আসছে। তা তোমরা যদি আগের যে পেজগুলো করালাম সেগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু এই পেজটা তোমরা নিজেরাই করতে পারবে। এবার দেখো কি বলা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, প্রিজমের পার্শ্বতলগুলো। প্রিজমের পার্শ্বতলগুলো কি হয় আমাদের, হয় আয়তকার বা বর্গাকার হতে পারে। প্রিজমের পার্শ্বতলগুলো আমাদের কি হতে পারে দেখো, প্রিজম যদি লক্ষ্য করি তাহলে কি হতে পারে, এই যে প্রিজমটা রয়েছে এর প্রিজমের এই যে তলগুলো কি রয়েছে আমাদের আয়তকার তল রয়েছে। এখানে যে প্রিজমটা রয়েছে তারও পার্শ্বতলগুলো কি রয়েছে, আয়তকার রয়েছে। কিন্তু যদি আমাদের বর্গাকার থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রিজমের পার্শ্বতল হতে পারে। তাহলে কি হতে পারে, প্রিজমের পার্শ্বতলগুলো হচ্ছে, প্রিজমের পার্শ্বতলগুলো আয়তকার বা বর্গাকার। পিরামিডের পার্শ্বতলগুলো কি হতে পারে দেখো, পিরামিডের পার্শ্বতলগুলো হচ্ছে আমাদের ত্রিভুজ আকারই হয়ে থাকে। পিরামিড যদি আমরা লক্ষ্য করি এই যে পিরামিড রয়েছে তার দেখো এটা আমাদের পার্শ্বতল, এটা পার্শ্বতল, ওই সাইডে একটা ছিল পার্শ্বতল, সবগুলো কি ছিল ত্রিভুজ আকার। তাহলে পিরামিডের পার্শ্বতলগুলো কি হয়, ত্রিভুজ আকার। গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু। গ্লাস একটি হচ্ছে সুষম না অসম ঘনবস্তু। দেখো গ্লাসের হচ্ছে একটি অসম ঘনবস্তু। কি অসম ঘনবস্তু। কিন্তু মার্বেল একটি কি দেখো সুষম ঘনবস্তু। মার্বেলটা কি সুষম ঘনবস্তু। গোলকে দেখো 3টি মাত্রা রয়েছে। গোলকের কয়টি মাত্রা রয়েছে, 3টি মাত্রা। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে কি বলা হচ্ছে, ঘনবস্তু কাকে বলে এবং উদাহরণ দিই। এখানে দেখো আমি তোমাদের প্রথমেই হচ্ছে ঘনবস্তু কাকে বলে তার সংজ্ঞাটা লিখেছিলাম। যে ঘনবস্তু কাকে বলে, যেসব বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাদের ঘনবস্তু বলে। যদি বলে ঘনবস্তুর উদাহরণ কি, বই, ইট, খাতা ইত্যাদি, তাহলে তোমরা 1 নম্বর কিভাবে ঘনবস্তু কাকে বলে প্রথমটা লিখে নেবে। আর আমার দেখে কয়েকটি ঘনবস্তু কি উদাহরণ হচ্ছে বই, ইট, খাতা ইত্যাদি।
তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস 5-এর 189 পেজ থেকে 194 পেজের যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।